অভিমানী নীরবতা। ঝড়ের পর সন্ধ্যাটা নেমেছে একটু আগে ভাগেই। গ্রামের ছোট কবরস্থানে কুয়াশার পর্দা পড়েছে ধীরে ধীরে। চারপাশ নিস্তব্ধ, মাঝে মাঝে দূরে শিয়ালের ডাক। হিজলের গাছটা একপাশে কেঁপে উঠছে বাতাসে। ঠিক সেই গাছের ছায়ায় দাঁড়িয়ে আছে নাসরিন। কালো বোরখার ফাঁকে তার মুখ দেখা যায় না। চোখের কোণে জমে থাকা অশ্রু টুপটাপ করে ঝরে পড়ছে শ্বশুরের কবরের উপর। কবরটার সামনে ছোট একটা পাথর বসানো। আব্দুর রহিম মোল্লা, একজন ন্যায়বান পিতা ও দয়ালু মানুষ। নাসরিন আস্তে আস্তে হাঁটু গেড়ে বসে পড়ে কবরটার সামনে। মুখটা একটু নিচু করে বলে উঠল, আপনি তো বলেছিলেন আমি আপনার মেয়ের মতো, তাহলে কেন চুপচাপ চলে গেলেন আব্বা? তার চোখ ভিজে যাচ্ছে বারবার। একরাশ অভিমান, কষ্ট, না বলা কথা যেন জমে আছে বুকের গভীরে। যেদিন আপনি প্রথম আমাকে দেখলেন, বললেন, মেয়ে তুমি তো একবারে আমার জান্নাতের রুহের মতো। আমি হাসলাম, কারণ তখন তো কিছুই বুঝতাম না শ্বশুরবাড়ির আদর কী জিনিস, শ্বশুরের ছায়া কতটা বড়, বুঝতে সময় লেগেছিল। আর এখন যখন বুঝি, আপনিই নেই, নেই একটুকুও ছায়া। হালকা বাতাসে কবরের উপর ঝরে পড়া শুকনা পাতাগুলো কেঁপে উঠল, যেন আব্দুর রহিম মোল্লা শুনছেন, তবু কোনো উত্তর নেই। আপনি চলে যাওয়ার পর আব্বা কেউ একবারও জিজ্ঞেস করেনি আমি কেমন আছি। রোজ নতুন নতুন অভিযোগ শুনি। শবনম ভাবি বলে আমি নাকি আপনাকে আগেও কখনো কিছু রান্না করে দেইনি। শারমিন ভাবি বলে আপনি নাকি আমাকে বেশি ভালোবাসতেন, সেজন্যই আমাকে সুযোগ সুবিধা বেশি দেওয়া হতো। অথচ আপনি তো সবার মতোই ছিলেন আব্বা, শুধু আমাকে একটু বেশি মেয়ে ভেবেছিলেন, এটুকুই। তার কণ্ঠটা কেঁপে উঠল। আব্বা আপনি জানেন, আপনি চলে যাওয়ার পর দিনই শারমিন ভাবি আমার বাবার দেওয়া ফ্রিজটা নিয়ে গেছিল। আমি কিছুই বলিনি, শুধু চেয়ে চেয়ে দেখেছি। আপনি থাকলে কি এমন হতো? কান্নাটা এবার গলা ভাসিয়ে ফেলল। সে হেঁপিয়ে কাঁদতে বলল, কিন্তু পাশে কেউ নেই, শুধু নিঃসঙ্গ এক কবর আর হিজলের পাতারা। আপনি যখন হাসপাতালের বিছানায় শুয়েছিলেন, আমি 3 দিন একটানা রান্নাঘরে বসে খিচুড়ি করে পাঠিয়েছি। আমি জানি আপনি খেতে পারতেন না, তবুও বলতেন তোমার হাতের ঝালটা ঠিক আমার পছন্দ মতো। এটা ছিল আমার প্রাপ্তি, কিন্তু সেই হাতের রান্না এখন কেউ খেতে চায় না, কারণ আপনি নেই। আর আপনি না থাকলে আমার অস্তিত্বটাও অচেনা হয়ে গেছে এ বাড়িতে। নাসরিন মাথা নিচু করে নিজের হাতের উপর চোখ রাখে। সে হাতে এখন করছে দাগ, কাজের ভারে ফাটা জায়গা, ছোটোখাটো চুরি পড়ে আছে, কিন্তু তার শব্দ আজও থেমে গেছে। জানেন আব্বা, সেদিন আপনি চলে যাওয়ার মাস খানেক পর ছোট ছেলে রাসেল তার বউকে নিয়ে ঢাকায় গেল। বলো বাড়িতে আর শান্তি নেই। আর আমি তো দিনের পর দিন এই বাড়ির খুঁটি ধরে দাঁড়িয়ে থেকেছি। যেমন আপনি বলতেন, এই মেয়েটা আছে বলেই আমার ঘরটা ঘর মনে হয়। এখন সেই ঘরে আমি শুধু এক অতিরিক্ত সদস্য। কবরের উপর নিজের ওড়না দিয়ে ধুলো ঝাড়তে ঝাড়তে সে আবার বলল, আপনার বড় ছেলে হুমায়ুন ভাই আমাকে বলে তোমার কেউ নেই, এই বাড়িতেই তো খাচ্ছ থেকেছ, আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। আমি তো কৃতজ্ঞ আব্বা, আমি খুব কৃতজ্ঞ, কারণ আপনি ছিলেন বলে এতদিন টিকে থাকতে পেরেছি। এখন আমি শুধু সময়ের অপেক্ষায় আছি। হঠাৎ একটা পাখি উড়ে গেল পাশের গাছ থেকে। তার শব্দে নাসরিন একটু চমকে ওঠে, তারপর উঠে দাঁড়ায় ধীরে। ওনাটা ঠিক করে আবার বলে, আপনি তো বলতেন মেয়ে, আল্লাহর কাছে বিচার চাইতে হয় না সব সময়, কিছু কিছু অভিযোগ মানুষকে শুনতে দিতে হয়। আজ সেই মানুষটাই নেই, আমি কার কাছে অভিযোগ করব? তার ঠোঁট কাঁপে, কিন্তু সে চেপে ধরে। চোখের জলে মুখটা ভিজে যাচ্ছে বারবার। আপনার কবরটা আমি রোজ পরিষ্কার করি, কিন্তু আব্বা, মনের কষ্টগুলো আর কেউ পরিষ্কার করে না। রোজ নতুন কষ্ট জমে এই বুকে। একটা কথাও কেউ বুঝতে চায় না, বরং সবাই ভাবে আমি নাকি বেশি অভিনয় করি। যদি আপনি থাকতেন, যদি আপনার হাতটা মাথায় থাকতো। তার গলা ধরে আসে। একটু দূরে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ কবরস্থান পাহারাদার সব কিছু শুনছে নিশ্চুপে। তার চোখেও জল। সে জানে আব্দুর রহিম মোল্লা ছিলেন যেমন, এমন মেয়ে তো তিনিই গড়েছিলেন। নাসরিন এবার কবরের পাশে দাঁড়িয়ে শেষবারের মতো বলে, আব্বা আপনাকে আমি ক্ষমা করলাম। হয়তো আপনি আমার দুঃখগুলো পুরোপুরি বোঝেননি বা বোঝাতে পারিনি, তবু এখনও আমি সেই মেয়েটাই আছি যাকে আপনি বলতেন আমার ছায়া। আপনি জানেন না, ছায়া কখনো আলো ছাড়ে না,
আমি এখনও এই বাড়ির পাশে আছি, শুধু আপনার স্মৃতির শক্তিতে। সে ধীরে ধীরে পেছনে হাঁটতে শুরু করে। পায়ের নিচে শুকনো পাতা ভেঙে চুরমার হচ্ছে। বাতাস হালকা ঝাপসা দিচ্ছে। চাঁদের আলোতে কবরটা যেন এক ফালি শান্ত ছায়ার মতো হয়ে আছে। আর সেই ছায়ার সামনে দাঁড়িয়ে থাকা এক পুত্রবধূর অভিযোগ নিঃশব্দে মিশে যাচ্ছে সময়ের ধুলোয়।